This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH শাটল কাকের মতো যে ভদ্রলোক ব্যারিকেডের ওপরে কিছুক্ষণের জন্য দুললেন, তারপরে এপাশে টপকে এসে পড়লেন সোজা পুলিশদের মাঝখানে। তিনি একটা পরিচয় তো বুঝতে পারলাম, কংগ্রেস কর্মী। ওই বাঙালি পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে, এটা নিয়েই তো আজ রাজভবন অভিযানে বেরিয়েছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু এই ঘটনা, মানে ওই ভদ্রলোককে নিয়ে প্রায় লোফালেফি খেলার ঘটনাটা যখন ঘটছে, তখনও তো দিল্লি অনেক দূর। রাজভবনের বেশ খানিকটা আগে কলকাতা পুলিশের একটা বড় ব্যারিকেড ছিল কলকাতা পুরসভার কাছে, ওখানেই কংগ্রেস কর্মীরা সব আটকে যান। আর তখনই ওই মানুষটা ব্যারিকেডের ওপরে খানিকক্ষণ দুলতে দুলতে উড়ে এসে পড়েন পুলিশের মাঝখানে এপাশে, এবং যাতে তাতে যা হওয়ার তাই হচ্ছে। পুলিশ তাকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলেছে। খুব নজর কেড়েছেন এই ভদ্রলোক। এই বাজারে কংগ্রেসের হয়ে এরকম মরিয়া আন্দোলন, এরকম প্রায় জীবন বাজি রেখে পুলিশি ঘেরাটোপের মধ্যে ঝাঁপিয়ে পড়া, এরকম উদাহরণ আজকাল খুব একটা দেখা যায় না। সবাই তাই নিশ্চিতভাবেই ধন্য ধন্য করছেন। আর আমার মনে পড়ছে কি জানেন তো, সেই লঞ্চ ঘাটের গল্পটা। লঞ্চ ঘাট, লঞ্চ আসছে, প্রচুর ভিড়, লোকজন উঠবেন। হঠাৎ দেখা গেল একজন পা ফসকে জলের মধ্যে পড়ে গেছে। সবাই হায় হায় করছে, কী হলো কী হলো, কেউ কিছু করে না। হঠাৎ দেখা গেল একজন ঝপাং করে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ল এবং সাঁতরে সেই ভদ্রলোককে ধরে বাঁচিয়ে টেনে তুলল পাড়ে। সবাই আবার ধন্য ধন্য শুরু করলো ভদ্রলোককে নিয়ে। আরে বাস, কি কাণ্ডই করেছেন আপনি, এরকম পারলেন কি করে, লোকটাকে বাঁচিয়ে দিলেন আপনি। এবার সবাই যখন প্রশংসা করছে, ওই ভদ্রলোক কাকে যেন খুঁজছে, তাদেরকে একজন জিজ্ঞেস করলো যে আরে কাকে খুঁজছেন। হিরো বনে যাওয়া ভদ্রলোক রাগত গলায় বলে উঠলেন, আরে দেখছি পেছন থেকে আমার ধাক্কাটা কে মেরেছিল। আমার ধারণা এই কংগ্রেসি ভদ্রলোকও লালবাজার থেকে ছাড়া পেলে একই কথা বলবেন, কে আমায় পেছন থেকে এই ঠেলাটা দিয়ে এপাশে ছিটকে ফেলে দিয়েছিল বলতো। শুধু তিনিই বা কেন, এটা তো গোটা প্রদেশ কংগ্রেসেরই মনের কথা। সেই চিটফাট কেলেঙ্কারি বলুন, বা নিয়োগ দুর্নীতি, বা আবাস কেলেঙ্কারি, 100 দিনের কাজের টাকা বন্ধ, মানে ইস্যু তো কম ছিল না। কোনো কিছুতেই কংগ্রেসকে এভাবে ঝাঁপাতে দেখেছেন? দেখেননি। তাহলে এবার পেছন থেকে তাদের ঠেলাটা মারলো কি, যে একদম এরকম মরিয়া হয়ে নেমে পড়লো। আসলে ধাক্কাটা তো মেরেছেন একজনই, মমতা ব্যানার্জি। এই যে তিনি বাঙালিয়ান আন্দোলনে জোর দিয়েছেন, এর থেকে বড় ঠেলা আর কিছু হয় নাকি? একে তো এমন একটা ইস্যু যাতে একই সঙ্গে পুরনো ঐতিহ্য আর ইতিহাস জুড়ে রয়েছে, যে দুটোকে একদম নিজেদের সম্পত্তি বলে মনে করে কংগ্রেস। ওই ঐতিহ্যশালী প্রাচীন দল তো। আর তার উপরে দেখুন, খালি বারবার গোটা ব্যাপারটার মধ্যে তিনি আর বিজেপি বলে একটা বাইনারি তৈরি করার চেষ্টা করে দিচ্ছেন। মাঝখান থেকে কংগ্রেস বলে যে কিছু আছে, সেটাই তো মোটামুটি লোকজন ভুলে যেতে বসেছিল। তাই ঠেলাটা যে মোক্ষম লেগেছে তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় জানেন তো, কংগ্রেস আজ এমন কিছু ইচ্ছে করেই করেছে, মানে বাধ্য হয়েই করেছে, যাতে তাদের একটা মরিয়া লাগে, এতটা মরিয়া হয়েছে। সেটার পেছনে একটা কারণ আছে। এই বাঙালি অস্মিতা রক্ষার যে ক্ষীরটা তৃণমূল একা খেতে চাইছে, সেই বাঙালিয়ানার ক্ষীরটা এঁটো করে দেওয়াই তাদের আসল উদ্দেশ্য ছিল। এই যে একচেটিয়া, এটা সব কিছুই তৃণমূলের একচেটিয়া, এই আন্দোলন একচেটিয়া, বাঙালিয়ানা একচেটিয়া, বাংলা ভাষা
বাঁচানোর জন্য বাঙালিকে বাঁচানোর জন্য কে লড়বে? তৃণমূল, একচেটিয়া, এইরকম একটা ব্যাপার প্রচার করে ফেলেছিল তৃণমূল। এই একচেটিয়া ব্যাপারটাকে নষ্ট করার তাগিদটা কি মানে তারাই এত বেশি উপলব্ধি করছেন যে তাদের মনে হচ্ছে দেরি হয়েছে হোক, এবার একটুখানি নামা দরকার। আরও একটা জিনিস, এই একচেটিয়া ব্যাপারটা নষ্ট করার তাগিদটা কি নরেন্দ্র মোদীও অনুভব করছেন? এতদিন এদেশে স্বদেশী আন্দোলন বলতে লোকে কি বুঝতো? কংগ্রেস। আরও সুনির্দিষ্ট করে বললে লোকে বুঝতো মহাত্মা গান্ধী, সেই বিদেশি পণ্য বয়কট। মনে আছে আপনাদের? ইতিহাসের বইতে পড়তাম আমরা, বিদেশি পণ্য বয়কট, দেশে তৈরি জিনিসপত্র ব্যবহারের ডাক, এগুলো সবই তো মহাত্মা গান্ধীর। আর তারপর শুরু করেছিলেন অসহযোগ আন্দোলন। আজ নরেন্দ্র মোদীও বলছেন সময় এসে গেছে বিদেশি দ্রব্য বর্জন করে শুধুমাত্র দেশে তৈরি জিনিসপত্র ব্যবহার, সেটাই হচ্ছে বেঁচে থাকার আসল রাস্তা। মানে এগুলো ব্যবহারে জোর দিয়েছেন তিনি, মানে নয়া স্বদেশী আনা। এমনকি যাদের অঢেল টাকা পয়সা আছে, যারা আজকাল ওই ডেস্টিনেশন ওয়েডিং বলে না, বিদেশে গিয়ে সবাইকে তুলে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গিয়ে বিদেশে গিয়ে বিয়েটা দেন আর কি, এটা আপনার আমার নেই আমি জানি, আমাদের এইভাবে বিদেশ যাওয়ার কপাল নেই, সে যাকগে। কিন্তু হিংসে করার চান্সটা খুব একটা পাবেন না, কারণ নরেন্দ্র মোদী তাদের বলেছেন, অনুরোধ করেছেন, এই যাদের পয়সা কড়ি আছে তারা দয়া করে বিদেশে বিয়ে করতে যাবেন না, আমাদের এখানে অনেক ভালো ভালো জায়গা আছে, ওখানে করুন। এবার বিবাহ বাসর দেশে বসার বা স্বদেশি পণ্য ব্যবহার করুন, বিদেশি পণ্য বর্জন করুন, এই যাবতীয় আবেদন প্রধানমন্ত্রী এমন একটা সময় রেখেছেন যখন ভারতের ঘাড়ে একটা চাপ দেওয়ার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। 25% শুল্কের বোঝা ওই চাপ দিতেই চাপিয়েছেন, তার উপর আবার রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জরিমানাও চাপিয়েছেন। এবার প্রধানমন্ত্রী খেয়াল করে দেখুন, একবারও ট্রাম্পের নাম গন্ধ করেননি, কিন্তু যেটা করেছেন তাতে আলোচনা শুরু হয়ে গেছে। এটা নিশ্চয়ই ওই গায়ে মানে না আপনি মোড়ল ট্রাম্পের মুখে ঝামা ঘষে দিতেই অসহযোগ আন্দোলন 2.0 ডেকে দিয়েছেন নরেন্দ্র মোদী। বললেন না কিছু, লোকের যা বোঝার বোঝা হয়ে গেল, তাহলেই তো কাজ শেষ। আসলে একসঙ্গে দুটো জিনিস হলো। এক, এতদিন যেটাই শুধু মহাত্মা গান্ধী বা কংগ্রেসের একচেটিয়া অধিকার ছিল, সেটাই তিনি নিজের এবং বিজেপির শেয়ার দাবি করে বসলেন, স্ট্যাম্প মেরে দিলেন, এটাও বলতে পারেন। আর দুই, গায়ে মানে না আপনি মোড়ল আমেরিকা তথা ট্রাম্পকে বুঝিয়ে দিলেন, তোমরা আমাদের ওপর শুল্ক চাপাতে পারো, আমরা তো তোমাদের সম্পূর্ণ বয়কটের পথে যাচ্ছি, আমাদের ধাক্কা মারতে এসছিলে, আসল ধাক্কাটা কিন্তু লাগবে তোমাদের অর্থনীতিতে। এটা 2025, সেই ব্রিটিশও নেই, সেই পরিস্থিতিও নেই, তবুও বিদেশি পণ্য ছেড়ে স্বদেশের জিনিস ব্যবহারে ডাক দিলেন নরেন্দ্র মোদী। हम उन चीजों को खरीदेंगे जिसे बनाने में किसी न किसी भारतीय का पसीना बहा है। वोकल फॉर लोकल मंत्र को अपनाना होगा। हम संकल्प लें कि हम मेक इन इंडिया प्रोडक्ट्स को ही बढ़ावा देंगे। हमारे घर में जो भी नया सामान आएगा वो स्वदेशी ही होगा। हम हमारे यहां से सिर्फ और सिर्फ स्वदेशी माल ही बेचेंगे। এমন একটা সময় প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল হতে বলছেন, যখন এক গায়ে মানে না আপনি মোড়ল ভারতকে শুল্ক চাপিয়ে শায়েস্তা করতে চাইছে। ভারতের ওপর 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার থেকে তেল কেনায় অতিরিক্ত জরিমানা করা হয়েছে ভারতকে। আমেরিকার প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নিয়ে সরাসরি একটা কথাও বলেননি প্রধানমন্ত্রী, কিন্তু বারাণসীর সভা থেকে যা যা বলেছেন শুনে মনে হয়েছে তিনি পাখির চোখের মতো একজনকেই দেখছেন, তার নাম ডোনাল্ড ট্রাম্প। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। अपने आर्थिक हितों को लेकर
सजग रहना ही है। তাহলে কি প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন ভারতের এই আর্থিক উন্নতিতেই চোখ টাটাচ্ছে আমেরিকা? ভারত যে ক্রমশ মজবুত অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করছে তাতে কি গায়ে জ্বালা ধরেছে ট্রাম্পের? তাহলে বুঝতে হবে নমস্তে ট্রাম্পের ভদ্রতা এখন অতীত। আমেরিকার প্রেসিডেন্ট নিজেই ভারতের বন্ধুত্ব হারাচ্ছেন। ভারত সেই ভাষাতেই তার সঙ্গে কথা বলছে যে ভাষা তিনি বোঝেন, ব্যবসার ভাষা। দেখুন, ভোকাল ফর লোকাল হতে বললেন প্রধানমন্ত্রী, মুখ খুলতে বললেন, কিন্তু সেটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। আরও একটা আমি দেখছিলাম, ওই যে বললেন না ভারত বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতি হতে চলেছে। এবার বাকি দুজনকে সেটা বলেননি, কিন্তু এখানেই মজাটা, ওই অব্যক্ত জিনিসের মধ্যে দিয়ে অনেক কিছু ব্যক্ত করা যায় না, প্রধানমন্ত্রী সেটা করেছেন। এবং এগুলো কিন্তু যেখানে চিমটিটা লাগার ঠিক লাগে। বাকি তিনটে, মানে এই মুহূর্তে ভারত চতুর্থ হলে বাকি তিনটে বৃহৎ অর্থনীতি কে? আমেরিকা, জার্মানি, চীন, ভারত। এই প্রথম চারজনের মধ্যে যদি এই চারজন থাকেন, এবার ভারত যদি তৃতীয় স্থানে চলে যায়, একজনকে তো সরতে হবে, এটাই তো স্বাভাবিক। এবার এটা কে সরবেন সেটা নিয়ে একটা রহস্য রেখে দেওয়ার মতো জায়গায় রেখে দিলেন। এবার চিমটি মারার জন্য কিন্তু এটাও কেউ কেউ সে মজার ছলে হলেও আপাতত, অবশ্য কোনো কিছুই তো কোনো সময় অস্বাভাবিক নয়। কার অর্থনীতি যে কবে ধসবে কেউ জানে না। আমেরিকান অর্থনীতিও যে খুব ভালো জায়গায় আছে বা ছিল সেটাও তো নয়। এই বিশেষ করে কোভিডের আগে তখন তো মানে প্রায় ভারে মা ভবানী দশা হওয়ার মতো জায়গায় চলে গেছিল তারা। তো যাই হোক, তো সেই রকম জায়গার থেকে এইটাও হয়তো একটু ছোট্টখাটো ইঙ্গিত, মানে চিমটি আর কি, যে আমেরিকাকেই সরিয়ে দেবে না। তো ভারত কিন্তু এই একটা জায়গায় যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে এবং নিজেদের কনফিডেন্সটা যে কোন জায়গায় গেছে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যেই পরিষ্কার। দেখুন, এইগুলো শুনতে শুনতে আবার আরেকটা জিনিসও মনে পড়ে যাচ্ছিল, সেই ছোটোবেলায় শুনেছিলাম, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। এবার যা বলছেন, যা করছেন, সেগুলো ভেবেচিন্তে করাটা যে কতটা গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন, বা বলা ভালো ভারত ট্রাম্পকে বোঝাচ্ছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প যত বড় ব্যবসায়ী হন না কেন, তার বাণিজ্য চুক্তির ভাগ্য এমনিতেই খুব খারাপ। যে বাণিজ্য চুক্তি করে তিনি চারপাশে পাগল করে দিচ্ছেন, তার ট্র্যাক রেকর্ড বেশ খারাপ। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে তিনি বড় বুক করে ঘোষণা করেছিলেন যে 90 দিনে 90টা বাণিজ্য চুক্তি করবেন। করেছেন কটা? এখন পর্যন্ত মাত্র 7টা। তার মধ্যে 2টো চুক্তি আবার ওই বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সাথে কি চুক্তি? পাকিস্তানের থেকে নাকি খনিজ তেল তুলবে আমেরিকা। আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট এই জন্য পাকিস্তান সফরও করতে পারেন। দেখুন, ট্রাম্পকে তেল দিয়ে পাকিস্তান কি গোছাতে চলেছে জানি না, কি তেল দিতে চলেছে তাও জানি না। জানি না যে তারা ওই লাহোরের ফুড স্ট্রিটের রোড সাইড দোকানগুলোতে তেলের পাইপ লাইন বসানোর প্রস্তাব দিয়েছে কিনা। কিন্তু একটা বিষয় তো পরিষ্কার বুঝতে পারছি, ওই তেলের কুয়োয় হয় ট্রাম্প নিজে পড়বেন আর নয়তো পাকিস্তানকেই ধাক্কা দিয়ে ফেলে দেবেন। দ্বিতীয়ত, এই যেমন ভারতের ওপর শুল্ক বসিয়েছে আমেরিকা, এই একই রকম শুল্ক ফাঁসে তো তারা কানাডাকেও বাঁধতে চেয়েছিল। দেখেছিলাম আমরা, প্রতিবেশীকে বেশ টাইট দিয়েছেন, এরকম একটা ভাব আর কি। উল্টে কী হয়েছে? প্রতিবেশী এমন শিক্ষা দিয়েছে যে ট্রাম্পকে সাপন্ত করা শুরু করে দিয়েছে আমেরিকান কোম্পানিগুলো। কানাডাও আমেরিকার তৈরি যাবতীয় জিনিসপত্র বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আমেরিকা একটাই স্কচ তৈরি হয় জানেন তো, বুরবো বলে, মানে সোজা বাংলায় ওই চোলাই, আমেরিকান চোলাই আর কি। তো সেটা ওই কড়া ধাঁচের মদটা কানাডিয়ানদের ভয়ঙ্কর প্রিয়। ওটা আমেরিকাতে বিক্রি হয় না, কিন্তু কানাডায় মানে প্রবল তার বিক্রি বাটা। আর কে না জানে এই আবগারিতে এই পয়সাটা সব থেকে বেশি। তো সেই বুরবো স্কচ সেটা বয়কট করে দিয়েছে কানাডা, বলেছে ওগুলো আর খাবো না। তার বদলে ওই ধরনের জিনিসপত্র নিজেদের দেশে বানাতে শুরু করেছে। লাভের তো দুদিকে, এক বাইরের দেশে পয়সা যাচ্ছিল সেটা গেল না, দেশজ মাল পেয়ে গেল, প্লাস দেশের অর্থনীতিটা স্বাবলম্বী হয়ে যাচ্ছে। ভাবুন তো,
কানাডার থেকে আমাদের দেশের বাজার তো বহুগুণে বড়। আমেরিকার বিভিন্ন কোম্পানি যারা এদেশে ব্যবসা করে, তাদের ব্যবসা যদি একবার ধাক্কা খায়, যদি ক্ষতির মুখে পড়ে, তাহলে ট্রাম্পের নাম এফিডেভিট করে আমেরিকানরা না খালিদাস করে দেয়। দেখুন, এর মধ্যে একটা ছোট্ট মানে ইঙ্গিত ইলন মাস্ক তো দিয়ে বসে আছে। ট্রাম্প তাকে দিয়ে এই বোঝাতে চেয়েছিলেন যে ভারতে অ্যাপেল ফোনটা তৈরি করো না, আইফোন তৈরি করো না। সে কথা কানে দেননি। এবং যথারীতি এই ভারত থেকেই এখন মানে বিরাট পরিমাণ ফোন গোটা বিশ্বে তারা নিয়ে যাচ্ছে তৈরি করে। ভারতের লাভ তো হচ্ছেই, আমেরিকা সে ভুলে যান। দেখুন, তৃতীয়ত এই যে কেউ কেউ বলছেন আমেরিকার চাপে পড়েই রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে আমাদের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো, সেই যুক্তিটাও কি যথেষ্ট জোরালো? ডোনাল্ড ট্রাম্প যদিও যুক্তির ধার ধারেননি, সটান বলে দিয়েছেন ভারত যে রাশিয়ার থেকে তেল কিনছে না, এটা তিনি শুনেছেন আর খুশি হয়েছেন। ট্রাম্প যতই বলুন মোগাম্বো খুশুয়া, আমাদের কি মনে হচ্ছে জানেন তো, এটা ওই অবোধের গোবধে আনন্দের মতো শোনাচ্ছে না? কেন মনে হচ্ছে? সে কথা তো না বললেই নয়, কিন্তু তার আগে মার্কিন প্রেসিডেন্টের কথাটাও না শুনলেই নয়। শুধু একটা জাস্ট কথা, এই যে শুনে রিয়াক্ট করা না, এটা দেখে আপনাদের ওই পাকিস্তানের বিদেশমন্ত্রীর কথাটা মনে পড়ে যাচ্ছে না? ওই যিনি শুনেছিলেন নেটিজেনদের কাছ থেকে শুনেছিলেন ভারতের নাকি অনেকগুলো যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে। এই শোনাটা ঠিকই আছে, পাকিস্তানের গুরু তো ট্রাম্প, এখন গুরুর থেকে শিষ্য শিখেছিল, এটা এখন বুঝতে পারছি। সে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন যে এই মুহূর্তে দুনিয়ার সেরা কমেডিয়ানের নাম নাকি ডোনাল্ড ট্রাম্প। আজ মনে হচ্ছে কি জানেন তো, যিনি লিখেছিলেন তিনি অন্তর্যামী। ট্রাম্পের এই কথাগুলো ভাবুন, আমেরিকার মতো একটা দেশ যাদের ওই গুপ্তচর সংস্থাগুলো দুর্ধর্ষ, যাদের নেটওয়ার্ক অসাধারণ, তারা মানে তাদের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি, জর্জ বুশ, বারাক ওবামা, এবার তাদের উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন কি? শোনা কথার ভিত্তিতে। যা শুনেছেন তা সত্যি নাকি মিথ্যে সেটা জানেন না, অথচ প্রতিক্রিয়া দিয়ে দিচ্ছেন। এটাকে কমেডি ছাড়া কি বলবেন? আর যদি তার এই তথ্যটাও ভুল হয়, তাহলে তো কেউ বলবে এ তো কমেডি অফ এরর্স হয়ে গেল। কিন্তু এর থেকেও বড় কমেডি কি জানেন? এদেশেও কিছু মানুষ কান নিয়ে গেল চিলে শুনে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়তে শুরু করেছেন, কারণ ট্রাম্প বলেছেন। ট্রাম্প যা বলেন তাদের কাছে সত্যি বলেন। এবার এটা যারা বলছেন বা মনে করছেন, তাদের অবশ্য খুব দোষ দিয়ে লাভ নেই, জানেন তো। আমি এটাও ভাবছিলাম, তো শুধু তাদের একদম তাদের ওই কমেডিয়ান ভেবে নেওয়ার কোনো কারণ নেই। একটু পিছিয়ে যান। অপারেশন সিঁদুর যখন স্থগিত করা হচ্ছিল, সেটা সবার আগে কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন? এই ট্রাম্প। যদিও তিনি বলেছিলেন তিনি থামিয়েছেন, সে তো পরের কথা। এবার রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ করছে বলে প্রকাশ্যে ঘোষণা করছেন কে? ট্রাম্প। ভারতের তরফ থেকে এখনও কোনো সরকারি বার্তা নেই। সংবাদ সংস্থা এরকম একটা বিষয় সামনে আনার চেষ্টা করছে বটে, কিন্তু সেটাও আমরা জানতাম যে এটা হওয়ারই ছিল। কারণটা বলছি। ফলে এই কারণগুলো যেহেতু আগে ঘটেছে বা এই ধরনের ঘটনা যেহেতু ঘটেছে, মানে অপারেশন সিঁদুরটাই যদি ঘটেছে ধরে, তাহলে এবারও আগ বাড়িয়ে ট্রাম্পের বলে দেওয়া কথাটা সবাই তো উড়িয়ে দিতে পারবেন না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প হলেন সেই ধরনের মানুষ যিনি বিশ্বাস করেন এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এটাও তো সবাই জানেন, ফলে সবাই অত হালকাভাবেও নেবেন না। ট্রাম্প জানেন যে তিনি যুদ্ধবিরতির কথা বলে দেওয়ায় বিরোধীরা যেরকম ভারত সরকারকে চেপে ধরেছিল, তেমনি তো এই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের কথা বললে একইভাবে তারা চেপে ধরবে। লোকে খেয়ালই করবে না 1 জুন পর্যন্ত রাশিয়ার তেল কিনেছে আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো। কারণ ওই পর্যন্তই আমাদের চুক্তি ছিল। এরপরেও কেউ বলতেই পারেন যে এতই যখন রাশিয়া প্রীতি, তখন তেল কেনার চুক্তি তো ভারত বাড়াতেই পারত, বাড়ালো না কেন?
দেখুন, ভারত যে আর রাশিয়ার থেকে তেল কিনবে না, এটা কি সরকারিভাবে জানিয়েছে? জানায়নি তো। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে কোট করে সংবাদ সংস্থা কি জানিয়েছে? বলেছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি, শুধু আপাতত স্থগিত রেখেছে, ওই বাজার যাচাই করার সময় নিচ্ছে। অর্থাৎ কার থেকে তেল কিনলে পর্তায় পোষাবে সেটা আমাদের সরকার হিসেব করছে। কারণ যে পরিস্থিতিতে ভারত রাশিয়ার থেকে তেল নেওয়া শুরু করেছিল, যে দামে নেওয়া শুরু করেছিল, তারপরে তো জগতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। মাঝখানে ইরানের ওপর আক্রমণ হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, শেষও হয়েছে, উত্তেজনা মিডল ইস্টে দেখা দিয়েছে, আবার সেটা থেমেওছে। ফলে বেশ কিছু জায়গায় পরিবর্তনের একটা ফসল তো আমরা তোলার কথা ভাবতেই পারি। আমরা কি, আমরা সাধারণ মানুষ, আমরা সংসার চালাতে গিয়ে কী করি? এই জিনিসটা আজকে ওর দোকানে সস্তা, ওটা ওর কাছ থেকে নিলাম, ওর দোকানে এইটা নিলে সস্তায় পাওয়া যায়, সেখান থেকে নিলাম। সরকারকেও তো সেরকমই সাশ্রয়ের হিসেব করতে হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র শুধু বলেছেন রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু, কারো চাপে পড়ে বন্ধুকে বাই বাই বলে দেওয়াটা ভারতের স্বভাব নয়। এটাই বার্তা দেওয়ার পক্ষে যথেষ্ট নয় কি? Any country or all the ties that we have with various countries, they stand on their own merit, and they should not be seen from the prism of a third country. As far as India-Russia relations are concerned, we have a steady and time-tested. দেখুন, এরপরেও কিছু প্রশ্ন তো থাকেই, এবং প্রশ্নগুলো ওঠে কিছু রাজনৈতিক স্টেপসের জন্য, পদক্ষেপের জন্য। রাজনীতি সবসময়, রাজনীতিকরা সবসময় বিভিন্ন অঙ্ক কষেন এবং তাদের নিজস্ব কিছু থিওরি আছে, নিজস্ব কিছু পরিকল্পনা থাকে, কৌশল থাকে। কিছু কথা তারা বলেন, কিছু কথা বলেন না। এটা তো রাজনীতিকদের একদম জন্মগত একটা বিষয়। তার কারণ বিভ্রান্তি একটু থাকতে হবে। যতক্ষণ না বিভ্রান্তি জিনিসটা থাকবে ততক্ষণ কিন্তু রাজনীতিকরা খুব শান্তি পান না। ফলে সেটা তারা সবসময় করে দেন। এক্ষেত্রেও তো তাই হয়েছে। কিছু কিছু প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকার একদম সোজা বাংলায় দিয়ে দিতে পারত, মানে সরাসরি দিয়ে দিতে পারত, দেয়নি। তার ফলে একটা বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারো মনে সন্দেহ থাকতেই পারে যে ভারত আমেরিকার চাপের কাছে বারবার নতি স্বীকার করছে নাকি। মানে এই প্রশ্নটা সংসদে আর কেউ না করুন, বিরোধী সাংসদরা বা রাহুল গান্ধী তো অ্যাটলিস্ট করতেই পারেন। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী কেন সরাসরি বিবৃতি দিচ্ছেন না, সেই প্রশ্নটা তুলতে পারেন, এড়ানো যাবে না। সত্যিই তো দেননি। এর আগে তিনি বলেছিলেন যে কিছু না, প্রধানমন্ত্রী সরাসরি বলে দিন যে ট্রাম্পের কথায় যুদ্ধবিরতিটা হয়নি, আমেরিকা বলেনি বা আমেরিকান প্রেসিডেন্ট বলেননি বা তার কথাকে পাত্তা দেওয়া হয়নি। ভারত যা করেছে নিজে নিজেই ওই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি করেছে, আমেরিকান প্রেসিডেন্টের কথায় নয়। এবং তারপর আরও এক ধাপে গিয়ে বলে দিয়েছিলেন যে ট্রাম্প যে সঠিক কথাটা বলছেন না বা মিথ্যে কথা বলছেন, এটা প্রধানমন্ত্রী বলে দিলেই হয়। এবার এই পার্টটা হয়তো প্রধানমন্ত্রী বলতে পারেন না সচরাচর, সংসদে দাঁড়িয়ে এইভাবে অন্য দেশের প্রেসিডেন্ট সম্পর্কে বলা উচিত নয়। কিন্তু আমেরিকার কথায় যে ভারত যুদ্ধবিরতি করেনি বা ডোনাল্ড ট্রাম্পের কথায় যে ভারত যুদ্ধবিরতি করেনি, এটা তো আমাদের বিদেশমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বিভিন্নভাবে বলেছেন, সংসদে বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী বলেননি। আর ওই একটা জায়গাতেই ধরে বসে রয়েছেন রাহুল গান্ধী। এবার কেউ ভাবতেই পারেন বলে দিলেই তো মিটে যেত। এটা শুধু শুধু একটা, এক্ষেত্রে সবাই যখন বলে দিচ্ছেন তখন তো ওটাই সত্যি, ট্রাম্পের কথা যুদ্ধবিরতি হয়নি, তাকে গুরুত্ব দেওয়া হয়নি। তো এটা যদি প্রধানমন্ত্রী বলে দিতেন তাহলে তার বিভ্রান্তি থাকতো না, রাহুল গান্ধীও আর নতুন করে প্রশ্ন তোলার কোনো জায়গা থাকতেন না। ডাইনে বায়ে সকলকে দিয়ে বলানোর চেয়ে নিজে বলে দিলেই মিটে যেত। এবার এক্ষেত্রেও সেই একই প্রশ্ন, বিভিন্ন জায়গার থেকে বক্তব্যগুলো আসার বদলে একদম যদি সরকারিভাবে বক্তব্যটা চলে আসে বা প্রধানমন্ত্রী যদি একবার বলে দেন যেভাবে আমেরিকা চাপাচ্ছে, তাতে ভারত বিন্দুমাত্র কিছু দমছে না, বলে দিলেই পুরো বিষয়টা
মনে হয়ে যাবে যে ব্যাস এরপর তো এর থেকে সরাসরি বার্তা আর কিছু হয় না, সোজা কথাকে সোজাভাবে বলাই ভালো। প্রধানমন্ত্রী বলছেন, যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছেন, যার বোঝার বুঝছেন, কিন্তু যে জিনিসটা সরাসরি বিরোধীরা শুনতে চাইছেন সেটা বলছেন না। এটাতেই একটা সংশয় তৈরির জায়গা তৈরি হতে পারে, এটাই তো ভাবতে পারেন সবাই। এবং ট্রাম্প এই সুযোগটাই কাজে লাগিয়ে একের পর এক, খেয়াল করে দেখুন, এতভাবে ভারত বলেছে যে তার কথায় তারা প্রভাবিত হয়নি, তার কথায় এই যে অপারেশন সিঁদুর স্থগিত হয়নি, অথচ ট্রাম্প 30 বার বিভিন্নভাবে দাবি করে গেছেন যে তিনিই যুদ্ধটা থামিয়েছেন। কি মুশকিল বলুন তো, তাকে এই সুযোগ দেওয়ার কোনো মানে হয়? এবারও যে তিনি বলতে শুরু করেছিলেন যে এই তেল নেওয়া যাবে না, তেল নিলে তার শাস্তি পাওয়া যাবে, তার জন্য জরিমানা হবে, এবারও তিনি আগ বাড়িয়ে ঘোষণা করে দিলেন যে ওই ভারত বন্ধ করে দিয়েছে। মানে মোদ্দা কথা, তিনি চাপ দেবেন, আমরা নইব, এই বলার সুযোগটা, মানে তিনি আমাদের সরকারকে পরিচালনা করছেন, এই বারবার মাথা নোয়াতে বাধ্য হচ্ছে ভারত, তার চাপের সামনে এই সংশয়টা যত বেশি দানা বাঁধবে তত বেশি ক্ষতি কিন্তু আমাদেরই। কারণ কোনো দেশ যারা পরিচালনা করছেন তাদের ওপর যদি দেশের মানুষ সন্দিগ্ধ হয়ে পড়েন, তাহলে দেশের উন্নতি বাধাপ্রাপ্ত হয়। আর তাহলে ভারতের এই যে অর্থনৈতিক গ্রোথ, এই যে প্রধানমন্ত্রী বললেন 3 নম্বর স্থানে আমরা পৌঁছে যাব, এই উন্নতির গ্রাফ কিছুটা হলেও সে ধাক্কা খেতে পারে। ট্রাম্প যে সেটাই চাইছেন না তার গ্যারান্টি কি কেউ দিচ্ছেন? এটা একটা দিক। আরেকটা দিক কি, শত্রুর শত্রু আমার বন্ধু, এই নীতিতে সম্ভবত আমেরিকানরা বিশ্বাস করেন না। তাই রাশিয়ায় ড্রোন আক্রমণ চালিয়ে জেলেনস্কি ট্রাম্পকে পাশে পাননি, কিন্তু তা বলে এক সময়ের শত্রুকে পার্মানেন্ট বন্ধু বানানোর থিওরিতেও যে ট্রাম্প বিশ্বাস করেন না সেটাও তো বোঝা যাচ্ছে। তাই আবার সেই ঠান্ডা যুদ্ধের জমানাটা ফিরিয়ে আনতে চাইছেন ট্রাম্প। 180 ডিগ্রি ঘুরে, এই 2 দিন আগে তার পাশে দাঁড়িয়েছিলেন, পুতিনের পাশে দাঁড়িয়েছিলেন, এবার এখন রাশিয়ার দিকে নিউক সাবমেরিন তাক করার কথা বলেছেন, মানে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন। প্রশ্ন উঠতেই পারে, ট্রাম্প কি সত্যিই মেগালোম্যানিয়াক? আমাদের ইতিহাসের মোহাম্মদ বিন তুগলকের ছোট ভাই বলতে হবে তাহলে তাকে। দেখুন, ট্রাম্প আর যাই হন, টিপিক্যাল রাষ্ট্রপ্রধানদের মতো যে নন এটা নিয়ে তো কোনো সংশয় নেই, বরং তিনি ওই সিনেমার ভিলেনদের মতো আচরণ করতেই অভ্যস্ত। হয়তো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার নেশাটা তার মনে এতটাই জেঁকে বসেছে, যেন তেন প্রকারেণ তিনি যুদ্ধ দেখলেই থামাতে হবে করছেন। এটা খুব ভালো, কিন্তু মুশকিল হচ্ছে যুদ্ধ চাইতো, কোথাও যুদ্ধ না হলে দেখে মনে হচ্ছে এবার প্রয়োজনে তিনি নিজে বোমা মেরে যুদ্ধ করে তারপর যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চাইছেন। এক্ষেত্রে তো একদম ওই পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে বসে আছেন। তাহলে তো এটাও ধরতে হবে, ট্রাম্প কি আসলে শ্মশানের শান্তি চাইছেন? কি কাণ্ড ভাবুন তো, যে ট্রাম্প ভারত আর পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ থামিয়েছেন বলে কথায় কথায় দাবি করেন, তিনি কিনা ডেড হ্যান্ডের কথায় কেঁপে গেলেন। কিন্তু রাশিয়ার সর্বেসর্বা তো ভ্লাদিমির পুতিন। ট্রাম্প তার সাথে ঝগড়া না করে, তার কথায় বিশ্বাস না করে বা তার কথার ওপর নির্ভর না করে দিমিত্রি মেদভেদেবের সঙ্গে ঝগড়া করছেন কেন? পুতিনের ব্যক্তিত্বের কাছে হেরে যাচ্ছেন নাকি পুতিন জানেন যে ট্রাম্পের দুর্বল স্নায়ুটা ঠিক কোথায়? এই যে ট্রাম্প যখন ভোটে জিতে এলেন, সেই সময় তো প্রথম দফায় প্রেসিডেন্সির ওই ট্রাম্পের বিরুদ্ধে রিগিং করে জেতার অভিযোগ উঠেছিল। পুতিনের হ্যাকাররাই তো তাকে সাহায্য করেছিলেন, তার দেশ সাহায্যেই এই রিগিংটা করা হয়েছিল বলে তো অভিযোগ উঠেছিল। তার প্রতিদ্বন্দ্বীরা বলেন ট্রাম্প আসলে রাশিয়ান গুপ্তচর, নাম ক্রাসনভ। ভাবুন তো, কোথাকার কেঁচো খুঁড়লে কোথাকার কেউটে বেরিয়ে আছে, এটা ভেবেই কি ট্রাম্প পুতিনকে ছেড়ে মেদভেদেবকে আক্রমণ করলেন? নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করে কি হবে? নিউক্লিয়ার যুদ্ধ হবে? মাথা ফাতা খারাপ। আরে যদি সেটাই হতো, ওই বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন যা কথাবার্তা বলেছিল, বা ওই পাকিস্তান থেকে আর কেউ ছেড়ে দিন, বিলাওয়াল ভুট্টো যেভাবে রক্ত সিন্ধু বহাবেন বলে ঘোষণা করে দিয়েছিলেন, তারপর তো ভারতকে আরও বড় পদক্ষেপ করতে হতো। করেছে ভারত কিছু?
কেউ কারো শোনা কথায়, যার এই মুহূর্তে বলার ওপর বিরাট কিছু নির্ভর করবে না, তার কথাতে এই এত বড় মানে নিউক সাবমেরিন পাঠিয়ে দেওয়ার মতো পদক্ষেপ কেউ নেয় নাকি? দেখুন, আমেরিকা আর যাই করুক রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে না, এটা ধরে রাখা যেতে পারে। কারণ আমেরিকা যতই পৃথিবীর শেষ প্রান্তে থাকুক, রাশিয়ার মিসাইলের পাল্লার বাইরে নয়। আর আজকের দিনে এই বৃহৎ শক্তিধর দেশগুলো কেউ কারুর সঙ্গে ওই পারমাণবিক যুদ্ধে তো মানে জড়ানোর প্রশ্নই নেই। কারণ একজন ছুড়লে ওপাশ থেকে আরেকজনও যে ছুড়বেন এটা তো সবাই জানেন। মাঝ রাস্তায় আটকে দিলেও তার যে কী প্রভাব পড়বে সেটাও সবাই জানেন। এটা ওই এয়ার ডিফেন্স সিস্টেমের কৃতিত্ব বলে লাভ হবে না, যা ক্ষতি হওয়ার হয়েই যাবে। সুতরাং ওই দিকটায় যাবেন না। তবে দিমিত্রি মেদভেদেভের সঙ্গে ঝগড়া করে ট্রাম্প পুতিনের উচ্চতাটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিলেন। বেশ ভাসুর ঠাকুরের মর্যাদা দিয়ে দিলেন পুতিনকে। কিন্তু ইউক্রেনকে তছনছ করে দেওয়ার পরেও যিনি পুতিনের কোনো দোষ দেখেননি, তিনি হঠাৎ রাশিয়ার তেল বিক্রি নিয়ে এতটা ক্ষেপে উঠলেন কেন? এটা কিন্তু বড় প্রশ্ন। নাকি এটা লোক দেখানোর ঝগড়া? ওই যুদ্ধের বাজারটা চাঙ্গা রেখে আমেরিকা আর রাশিয়া নিজেদের অস্ত্রের বাজারটাকে চাঙ্গা রাখতে চাইছে নাকি? তাহলে তো বলতে হবে এটা একটা গট আপ গেম। আসলে এই সমস্ত ক্ষেত্রে না, ওই বলেই তো, প্রণয় আর যুদ্ধে সব সম্ভব, সব চলে, সব ন্যায্য। আর এখন তো বলা হয় ব্যবসার যুদ্ধে সব সম্ভব। আর এখন তো ব্যবসা আর যুদ্ধ দুটো একার্থ সমার্থক, সুতরাং সব সম্ভব। আসলে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ করা এবং যুদ্ধ বাঁধানোর চক্রব্যূহ থেকে কিছুতেই বেরোতে পারবে না। কারণ অস্ত্র ব্যবসায়ী যে সংস্থাগুলো রয়েছে তাদের চাপ রয়েছে। এই লবিটা হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী দুটো লবির একটা। আরেকটা লবি হচ্ছে ড্রাগ লবি। দেখুন, যে দেশে তেল রয়েছে বা যে দেশ তেলের রুটে পড়ে সেখানেই আমেরিকা যুদ্ধ করে বা ছায়া যুদ্ধ করে। এর দুটো লাভ: এক, ওই তেলের বাজারটা নিজের কবজায় রাখা যায়, আর দুই, যুদ্ধ মানেই তো অস্ত্র বিক্রি, তার সম্ভাবনাটা বেড়ে যায়। আর যেখানে এই তেলের জায়গাটা নেই সেখানেও পারলে একটা যুদ্ধ লাগিয়ে দেয়। কারণ তেল না থাকুক, যুদ্ধ তো আছে, যুদ্ধ থাকলেই অস্ত্র আছে, অস্ত্র থাকলেই অস্ত্র বিক্রি আছে, আর তাহলেই আমেরিকার অস্ত্র লবির আশীর্বাদ আছে। আর যুদ্ধ বেশি বড় হয়ে গেলে তখন আবার আরেকটা উল্টো লবি আছে। ওই বহুজাতিক ফাস্ট ফুড, ঠান্ডা পানীয়র কোম্পানিগুলোর বাজার তখন নষ্ট হতে বসে। তখন আবার ট্রাম্পের মতো প্রেসিডেন্ট শান্তির দূত হিসেবে অবতীর্ণ হন, যুদ্ধ থামান। আমরা রাষ্ট্রনায়কদের সামনে দেখি, কিন্তু তাদের পেছন থেকে যেরকম এক একটা ব্যবসায়িক লবি পরিচালনা করে এইটা বুঝতে পারি না। এই যেরকম আমেরিকার F-35 যুদ্ধ বিমানের লবিটা এখন মাছি তাড়াচ্ছে। একটু বাজারটা চাঙ্গা করার জন্য চেষ্টা করছিলেন ট্রাম্প, তার মধ্যেই ওটা ওই ভেঙে পড়ে বাজার একদম ধূলিসাৎ করে দিয়েছে। সবাই এখন রাশিয়ার ওই সুখোই 57 যুদ্ধ বিমান সেটা কেনার দিকে দৌড়চ্ছে, মানে তার বাজার এখন ভালো। ওদিকে ফ্রান্সের রাফাল, সেটা নিয়ে যে ক্রেজটা ছিল সেটাও কিন্তু অস্তগামী। তাই জন্য তারা ওই পঞ্চম প্রজন্মের স্টিলথ বম্বারটাকে আনছে। রাফালেরও একদম উন্নততম, চরম উন্নততম ভার্সন, কিন্তু সেটার এখনও পরীক্ষা হয়নি, ফলে বোঝা যাচ্ছে না সেটা কতটা কার্যকরী। দেখুন, ড্রোন মিসাইলের যুদ্ধে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে যে কেউ মাথা ঘামাবে না, অন্তত যারা প্রথম শ্রেণীর দেশ এবং যাদের এই মুহূর্তে ডিফেন্স বাজেটটা বেশি, তারা মাথা ঘামাবে না, এটা পরিষ্কার। যাদের বাজেট কম তারা মাথা ঘামাতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে এই মুহূর্তে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ক্ষেত্রে সুখোইয়ের বাজার যতই ভালো হোক, রাহুল গান্ধী কিছুতেই রাফালকে ভুলতে পারছেন না। কারণ 2019 সালে এই রাফাল কেনা বেচায় দুর্নীতিকে তিনি ইস্যু করেছিলেন, চৌকিদার চোর হ্যাঁ বলেছিলেন, মনে আছে আপনাদের? দেশবাসী বিশ্বাস করেনি, সেটা আলাদা কথা, কিন্তু ইস্যুটাকে ছাড়েন কি করে? দিল্লিতে আজ ন্যাশনাল লিগাল কনক্লেভে রাহুল গান্ধী ফের অভিযোগ করেছেন যে রাফাল চুক্তি নিয়ে তাদের কাছে নাকি নথিপত্র
আছে না, ছিল, যেগুলো প্রমাণ করে প্রধানমন্ত্রীর দফতর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা এই বিমান কেনা বেচায় হস্তক্ষেপ করেছেন। এই তথ্যগুলো নাকি বিশ্বের যে কোনো সরকারকে ফেলে পর্যন্ত দিতে পারত। কারণ রাহুল গান্ধী নিজেই বলেছেন সেই নথি কোথায় গেছে তিনি জানেন না, কেউ জানেন না। আচ্ছা, রাহুল গান্ধী বলছেন যে নথি তো তাদের কাছে ছিল, তা ছিল যখন গেল কোথায় সেটা তো তাড়াতাড়ি বলার কথা। কংগ্রেসের হাতে থাকা নথি কি করে সরকার গায়েব করে দেবে? আর যদি গায়েব করে দেয় তাহলে তার দলটা তার না সরকারের, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আর শুধু কি তাই, ওই কনক্লেভেই রাহুল গান্ধী অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি নাকি তাকে হুমকি দিয়েছিলেন। ভালো কথা, কিন্তু কখন দিয়েছিলেন? যখন তিনি কৃষি বিলের বিরোধিতা করছেন। এবার এই রকম একটা বিষয় দেখুন, রাহুল গান্ধীকে হুমকি, এটা তো বেশ বড় খবর। চারপাশে ঝড়ের গতিতে ছড়িয়ে যাওয়া উচিত, যাচ্ছেও। ছড়াচ্ছে কারা? বিজেপি। ভাবছেন তো এটা আবার কি উলট পুরাণ? কেন বিজেপি ছড়াবে কংগ্রেসের থেকে বেশি করে? ছড়াচ্ছে কারণ কৃষি বিল পাস হয়েছে 2020 সালে, আর অরুণ জেটলি মারা গেছেন 2019 সালে, তার 1 বছর আগে। মানে রাহুল গান্ধী বলেছেন একজন মৃত ব্যক্তি তাকে এমন একটা আইন নিয়ে হুমকি দিয়েছেন যা তার মৃত্যুর 1 বছর পর হয়েছে। I remember when I was fighting the farm laws, and he's not here anymore, so really I shouldn't say it, but I will. And Arun Jaitley ji was sent to me to threaten me, and he said, you know, if you carry on down this path, opposing the government, fighting us on the farm laws, we will have to act against you. I looked at him and said, I don't think you know who you're talking to. उनका कहने का मतलब ये था कि अरुण जेटली ने उन्हें धमकाया। अरुण जेटली जी अब नहीं है। जो भी उनको जानते हैं वो जानते हैं कि वो तो अपने दुश्मनों से भी हंसी मजाक प्रेम से बात करते थे, जो उनके पॉलिटिकल विरोधी थे। फार्मर बिल कब आया? सन 2020 में। 2020 में कैबिनेट अप्रूवल्स पार्लियामेंट में वो 13, उनके देहांत के 13 महीने बाद टेबल होता है, सितंबर 2020 में। तो ये बड़ी एक यूनिक बात है, एक जो समझने की जरूरत है कि राहुल जी को वो कब मिले, कैसे मिले, कहाँ मिले। राहुल गांधी जी की एक चीज उनके अंदर बनी हुई है, वो है झूठ, झूठ और झूठ। कोई परिवर्तन नहीं और ना ही होने की कोई उम्मीद है। हर दिन एक नया झूठ, हर दिन एक नया प्रोपेगेंडा। कांग्रेस पार्टी को गंभीरता से लेना चाहिए कि ये झूठ फरेब की राजनीति कब तक चलेगी। তো কৃষি আইন এমন একটা পদক্ষেপ যাতে মোদী সরকারকে পিছু হটতে হয়েছিল। শতাধিক কৃষক সংগঠন একযোগেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছিল, কোনো রাজনৈতিক দলকে কাছে ঘেঁষতে দেননি কৃষকরা। ভালো, কিন্তু এটা মানে ওই বলছিলাম না এর আগের দিন, এই আন্দোলনটা রাজনীতিবিহীন আন্দোলন যেটা সফল হয়েছে, অথচ আমাদের রাজ্যে রাজনীতি ছাড়া আন্দোলন হলেই সেগুলোকে কীভাবে একদম চেপে মেরে দেয় রাজনীতি। দেখেছি তো আমরা, তিলোত্তমা কাণ্ডও তো দেখেছি আমরা। এই যারা শিক্ষক তাদেরও তো আন্দোলন করার চেষ্টা চরিত্রগুলো দেখেছি, ফল এক। সে যাই হোক, দেখুন কৃষি বিল প্রত্যাহারের সুফল পাঞ্জাবে কে তুলেছে? আম আদমি পার্টি। কিন্তু উত্তরপ্রদেশে দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস বা সমাজবাদী পার্টি। রাহুল গান্ধী কি হুমকির কথা বলে ওই চাষের ফসল ফের একবার ঘরে তোলার একটা পরিকল্পনা করলেন, কিন্তু 13 মাসের হিসেবটা তো গুলিয়ে ফেলেছেন। রাফাল বিতর্ক চলাকালীন অরুণ জেটলিও তো সংসদে রাহুলকে জবাব দিয়েছিলেন। রাহুল মানে সেটাও কিন্তু অদ্ভুত, কাকতালীয়, কত কিছু জিনিস হয় জানেন তো। এই অভিযোগটা তুলেছেন, এটাতে ওই দিনের গণ্ডগোল হয়ে গেছে, 13 মাসের গণ্ডগোল, তার আগেই মৃত ব্যক্তি। এবার যখন অরুণ জেটলি জবাব দিয়েছিলেন তখনও তো এরকম একটা গণ্ডগোল ধরে ফেলেছিলেন ওই রাহুল গান্ধীর ওই রাফাল নিয়ে অভিযোগকে কেন্দ্র করে। রাহুল নাকি যত টাকার দুর্নীতির অভিযোগ করছেন বা করেছিলেন সেই সময়, রাফাল চুক্তিটাই নাকি অত টাকার ছিল না। মানে লেনদেনের থেকে কাটমানি বেশি হয়ে গেলে যা হয় আর কি, এটা কেউ বিশ্বাস করবে? তার মানে বিজেপি অভিযোগ অনুযায়ী রাহুল রাফালে ভুল অঙ্ক কষেছেন, অরুণ জেটলিকে নিয়েও এবার ভুল অঙ্ক কষেছেন। এখন রাহুল অভিযোগ করছেন 2024-এর লোকসভা নির্বাচনে রিগিং করে জিতেছে বিজেপি, কিন্তু
পর এই ফ্লপ অভিযোগের পর দেশবাসী কি করে বিশ্বাস করবে যে রাহুল এখানেও ভুল করছেন না? রাহুল গান্ধী যাকে অ্যাটম বোম বলছেন সেটাকে যে কালীপটকা বলে মনে হবে না আলটিমেটলি, গ্যারান্টি কি? অতীতেও তো তিনি একবার বলেছিলেন এমন তথ্য ফাঁস করবেন যাতে ভূমিকম্প হয়ে যাবে, কিন্তু তথ্যও আসেনি, ফাঁসও হয়নি, ভূমিকম্পও হয়নি। আর সেটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কম বিদ্রূপও করেন। Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10-15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. And we are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. The institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. हिंदी में कहावत है, नाच ना जाने आंगन टेढ़ा। जिनको नाचना नहीं आता वो आंगन टेढ़ा ही देखते हैं, उनको जीतना नहीं आता। और जब वो किसी भी स्टेट में जीत जाते हैं तब उनको सब सही लगता है, ईवीएम सही है, सब सही है। और जब हार जाते हैं तब बोलते इलेक्शन कमीशन सही नहीं है, ईवीएम सही नहीं है, सब गड़बड़ है। तो ऐसे चल नहीं सकता। डेमोक्रेसी पे अगर विश्वास नहीं तो आप पार्टी क्यों इसमें पार्टिसिपेट कर रहे हैं, आपकी पार्टी? हाँ, हम लोग इंतजार कर रहे हैं। अब तो राजनाथ जी ने कह दिया जल्दी फोड़ दें, हम भी जाते हैं फोड़ें, तो वो तो फोड़ने में कोई कम तो नहीं है। जब मैं बोलूंगा तो राहुल मोदी जी हिल जाएंगे, संसद हिल जाएगी, बेरोजगार मोदी जी को लाठी से पीटेंगे, तो हमेशा कहते रहते हैं। सदन में इतना कस के मुक्का मार दिया ऑपरेशन सिंदूर व बहस के दौरान कि उनको माननीय स्पीकर साहब को कहना पड़ा कि सदन की प्रॉपर्टी है, ध्यान रखिए। तो ये तो है राहुल गांधी। দেখুন, আমাদের ছোটবেলা থেকে যতগুলো নির্বাচন হয়েছে না, একটা নির্বাচন এরকম যায়নি যেটাতে রিগিং হয়নি বলে কেউ না কেউ অভিযোগ তোলেনি। বিশেষ করে বিরোধীরা বা যারা হেরে গেছেন তারা চিরকালই রিগিংয়ের অভিযোগটা তুলে এসছেন। দু চারটে মানে ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, কিন্তু ইন জেনারেল এটাই তো স্বাভাবিক। তাহলে রিগিংটাকে আপনি অ্যাটম বলে আজকের বাজারে ভাবতে পারবেন? ভাববেন কিনা মানে আপনি আমি ভাবলাম কিনা তাতে আর কি এসে গেল? রাহুল গান্ধী আপাতত ভাবছেন, এবার সেটা তার নিজের ইস্যু। তিনি শরিকদের ওই বোমার ফর্মুলা কিন্তু দেননি। তবে ইন্ডিয়া ঐক্য সম্মিলিতভাবে সংসদে স্যারের বিরুদ্ধে এসআইআর সেটা নিয়ে বিক্ষোভ দেখিয়ে চলেছে। এই নিবিড় সমীক্ষা ভোটার তালিকায় সেটা নিয়ে আলোচনার দাবিও জানিয়ে বসেছে সম্মিলিত বিরোধী ঐক্য। কি মনে হচ্ছে জানেন তো, এই দাবিটা সরকার সোমবার মেনে নিতে পারে, তাহলে এই দাবি নিয়ে বিরোধীরা লড়তে পারবেন না, তখন তাদের দাবি ছেড়ে অন্য কোনো দাবি জানাতে হতে পারে। কারণ বিহারে নির্বাচন কমিশনের ওই পরিমার্জিত ভোটার তালিকাটা ইতিমধ্যেই প্রকাশিত এবং সরকারিভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যে তাতে 65 লক্ষ নাম বাদ গেছে। লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গেছে কি? তাহলে তো রাস্তাঘাটে তুলকালাম হওয়ার কথা। হচ্ছে কি? এখন অবধি শুনিনি, কোথাও কিছু হচ্ছে না। এবার নির্বাচন কমিশন তো তারা মানে ভাগ করে করে বলে দিয়েছে কোন কোন খাতে এই 65 লক্ষ নাম বাদ গেল। 22 লক্ষ মৃত ভোটার ছিলেন, নাম বাদ গেছে। 7 লক্ষ ভোটারের একের বেশি জায়গায় নাম ছিল, বাদ গেছে। আর 35 লক্ষ ভোটার রাজ্য ছেড়ে পাকাপাকিভাবে চলে গেছেন অন্য রাজ্যে, তাদের সেখানে ভোটার তালিকায় নাম আছে, সুতরাং তাদের নাম বাদ গেছে। দেখুন, এটা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য, এর মাঝখানে কি টুকটাক ভুল চুক কিছু থাকতে পারে না? থাকতেই পারে, এর বড় ভুলও থাকতে পারে, কিন্তু এখনও তো 1 মাস সময় রয়েছে। যাদের ভুল থাকবে তারা সংশোধনের জন্য নিশ্চয়ই আবেদন করবেন। কিন্তু বিহারে এবং বড় ভুল থাকলে সত্যি কথা বলতে কি হাহাকারটা তো শুরু হয়ে যেত। এখন পর্যন্ত তো বিহারে কোনো হাহাকার শোনা যাচ্ছে না। দেখুন, দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধীর মতো বিহারের বিরোধী দল নেতা তেজস্বী যাদবও তিনিও কিন্তু একটু স্লিপ করেছেন আর কি। মানে একই রকমভাবে তিনিও অ্যাটম বোমা ফাটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বোমাটা মাটিতে পড়ার আগেই নির্বাচন কমিশন লুফে নিয়েছে।
তেজস্বী যাদব সকালবেলা দাবি করেছিলেন যে তার নাম ভোটার তালিকার থেকে বাদ গেছে, নির্বাচনে লড়বেন কি করে, মানে বোঝাতে চেয়েছিলেন আমার নামই যখন নেই তাহলে বুঝতে পারছেন যে কীভাবে নাম সব বাদ দেওয়া হয়েছে। এটা পুরো প্রহসন। নির্বাচন কমিশন আর পাটনা জেলা প্রশাসন প্রায় সঙ্গে সঙ্গে নথিপত্র পেশ করে দেখিয়ে দিয়েছে তেজস্বী যাদবের নাম সেখানে জলজল করছে। তেজস্বী যাদব নিজেকে সকলের সামনে এই যে মানে গোটা ব্যাপারটা তুলে ধরে হিরো বনতে গেলেন, তাহলে তিনি কি বোকা বনে গেলেন? দেখুন, এইখানেই হচ্ছে মজা, টুইস্ট রাজনীতি। তেজস্বী যাদব সত্যিই তো তিনিও তো একজন রাজনীতি করতে এসছেন। চেক টেক না করে, হাতে কোনো তথ্য প্রমাণ না দিয়ে তিনি কি নিজেকে বোকা প্রমাণ করতে বসেছিলেন? নিশ্চয়ই না। তার নিশ্চয়ই কোথাও একটা মনে হচ্ছিল যে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, হাতে তো কিছু না কিছু তথ্য ছিল, হয়তো সেটা নির্বাচন কমিশন তার মতো করে সামলেছে। বিরোধী দল নেতা কি বলেছিলেন, ভুলটা কোথায় করেছেন? দেখুন, নির্বাচন কমিশন বলছে দীঘা কেন্দ্রের ভোটার তালিকায় 416 নম্বরে নাম রয়েছে তেজস্বী যাদবের। তাহলে জটিলতা কেন? সাংবাদিক সম্মেলনে যে এপিক নম্বর দেখিয়েছেন তেজস্বী যাদব, সেটার সঙ্গে নির্বাচন কমিশন যে এপিক নম্বর দেখিয়েছে তেজস্বী, সে দুটো কিন্তু আলাদা। অর্থাৎ কোথাও ওই যে নম্বরটা দেখিয়েছিলেন, এপিক নম্বরটা তেজস্বী যাদব দেখিয়েছেন, সেই নম্বরটাকে গুরুত্বই দিচ্ছে না নির্বাচন কমিশন। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है, हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। ईपीआईसी नंबर अगर आप चाहे तो हम बता भी दें, WNRN। अच्छा, उसमें दूसरा चल रहा है। चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए, बिहार का वोटर होना चाहिए, तब जाकर के हम चुनाव लड़ेंगे। सरकार को और क्या काम है जब सरकारें ईपीआईसी नंबर मेरा बदलवा रहा है इलेक्शन कमीशन से? कभी बदलता है? पूछिए तो सरकार से ईपीआईसी नंबर बदलता है। और तो ईपीआईसी नंबर अगर बदला है तो ऐसे कितने लोगों का बदला होगा? यही तो सवाल है खड़ा कि कितना बड़ा फर्जीवाड़ा चल रहा है। देखिए, तेजस्वी यादव जान चुके हैं कि इस चुनाव में वो जीतने वाले नहीं, इसलिए चुनाव आयोग को लेकर भ्रम पैदा कर रहे हैं। चुनाव आयोग के बारे में पहले भी SIR मुद्दे पर उन्होंने भ्रम पैदा किया और आज भी उन्होंने भ्रम पैदा करने की कोशिश की कि उनका नाम नहीं, लेकिन चुनाव आयोग ने उनके बैलून की हवा निकाल दी। एक विपक्ष के नेता दिल्ली में रोज झूठ बोलते हैं, बेबुनियाद बात बोलते हैं, चुनाव आयोग को धमकाते भी हैं। तो क्या तेजस्वी यादव और राहुल गांधी की राह पर चल पड़े हैं क्या? अरे गंभीर रहिए। आज आपकी गलती पकड़ी गई, आपका झूठ पकड़ा गया, आप एक्सपोज हो गए, अब तो समझिए। তাহলে তো এটাই বলতে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তেজস্বী যাদব প্রতিযোগিতায় নেমেছেন, কে কত বেশি মিথ্যে কথা বলতে পারবে। তো সেই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে আমার মনে হয় কে জিতলো সেটা বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা বিচার করে নেবেন। তেজস্বী যাদব যদি অনুভব করেন যে তার নামই ভোটার তালিকা থেকে বাদ গেছে, তো মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। তেজস্বী যাদবেরই নাম যদি বাদ যায় তাহলে তো বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা থাকে। ফলে ইলেকশন কমিশনকে প্রমাণ সহ হাওয়ায় কি বলে দিচ্ছেন বড় কথা নয়, তেজস্বী যাদবকে আগে সন্তুষ্ট করতে হবে যে আপনার ভোটার তালিকায় নাম আছে, এইটা করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। দেখুন, একটা ব্যাপার তো খুব পরিষ্কার বুঝতে পারছি, বিহারে এই SIR বা নিবিড় সমীক্ষণ এটা নিয়ে জটিলতা বা বিতর্কের হাওয়া খুব বেশি জোরদার হতে পারবে না, বরং এবার ভোটের হাওয়া বা ভোট প্রচারের হাওয়াটা গতি পাবে। আর SIR নিয়ে হাওয়া বিহার থেকে বয়ে বাংলায় এসে পড়বে। রাজ্যের তৃণমূল আর বিজেপি নেতাদের রাজনৈতিক প্রতিক্রিয়া দেখে কিন্তু পরিষ্কার দুটো রাজনৈতিক দলই এই SIR নিয়ে গুটি সাজাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 5ই আগস্ট দলীয় কর্মী মানে BLAদের নিয়ে বৈঠক করবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আবার জেলা শাসকদের নিয়ে বৈঠক করেছেন, বিএলওদের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। দেখুন বিজেপি তারাও কি এসআইআরকে এই মুহূর্তে পাখির চোখ করছে? এই যে বৈঠকটা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, খেয়াল করে দেখুন দুটোতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তার সংগঠনের লোকজনকে নিয়ে, প্রথমে জেলার সভাপতি লেভেলের লোকজন বা তারপরে তাদের নিচের তলের বুথ স্তরের লোকজন, এদের নিয়ে যখন তিনি বৈঠক করছেন তখন ধরে নিতে হবে তিনি সংগঠনকে নিয়ে এগোচ্ছেন, সংগঠনটাকে রেডি করছেন। মুখ্যমন্ত্রী তিনি প্রথমে জেলা শাসকদের সাথে কথা বলেছেন, বিএলওদের বার্তা দিয়েছেন, মানে তিনি প্রশাসনিক জায়গাটা এগোচ্ছেন। একজন প্রশাসন সামলাচ্ছেন, আরেকজন তিনি সামলাচ্ছেন সংগঠন। দুটো সুনির্দিষ্ট ভাগ, সত্যি কি সুনির্দিষ্ট? এতে কি বিভ্রান্তি কেটে যাবে নাকি আবার নতুন করে বিভ্রান্তি তৈরি হবে? অতীতে কিন্তু আমরা দেখেছি কে কি করছেন, কে কোনটা সামলাচ্ছেন, তাতে আবার কে কার পাল্লা ভারী, কে এর থেকে একে ছাপিয়ে গেলেন, এই সমস্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এক্ষেত্রেও সেরকম কিছু হবে না তো? আবার দেখুন এই বিতর্কটাই যে এই মুহূর্তে হয়তো তারা ভেবেছেন যে এর মাধ্যমে বিতর্ক এড়ানো যাবে, এবার প্রত্যেকেই সুনির্দিষ্ট জায়গা থাকবে, কোথাও কোনো ইন্টারফিয়ারেন্স হবে না, ওভারল্যাপিং হবে না, তাহলে ব্যাস গণ্ডগোলের কোনো সম্ভাবনা নেই। এটা হলে তো খুব ভালো। এবার এই গণ্ডগোল হলে যে আরও আলাদা করে নজর দিতে হয় সেটা বিজেপির ক্ষেত্রে বোঝা যাচ্ছে। তারা যেটা বৈঠক করছেন সেখানে কেন্দ্রীয় স্তরের নেতারা আসছেন। আসলে সাম্প্রতিককালে যে বিভিন্ন বিষয়গুলো, সেটা মুসলিম লাইন হোক বা অন্য কিছু, তাতে সবাই বিভিন্ন মুখে কথা বলছেন, প্রত্যেকের নিজের নিজের লাইন, নিজের নিজের অ্যাঙ্গেল, এক জায়গায় মিল ছিল না। সেটাকে নিয়ন্ত্রণে আনার প্রশিক্ষণই কি ওই বিজেপির ওই বৈঠকে দেওয়া হবে? আমরাও না ভাবছি, জানেন তো, যে সবাই যখন এরকম প্রস্তুতি নিচ্ছেন, ভোট আসছে, আমরাও তো খবর করবো, আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের খবর দেবো, তাই আমাদেরও প্রস্তুতি দরকার। এই জাতীয় নির্বাচন কমিশনের কাজে কোনো রকম ব্যাঘাত না ঘটিয়ে ভূত খোঁজার কাজটা ওই জন্য আমরাও শুরু করেছি, ঠিক যেরকম আবাস দুর্নীতির সময় করেছি, ঠিক সেরকম। আজ মেদিনীপুর শহরের কোদবাজার কাপড়েল বাজার এলাকায় একটা বুথে নিবিড় সমীক্ষা করেছেন আমাদের প্রতিনিধি। একটা বুথে 700-র বেশি ভোটার, তাতে মৃত ভোটারের সংখ্যা 49, মানে ভোটার তালিকা আপডেট হয়নি। এবার এই মৃত ভোটারদের ভোট কি আগের নির্বাচনগুলোতে কেউ দিয়ে দিয়েছে নাকি না মৃতদের সম্মান জানাতে কেউ দেয়নি? রাজনীতি আপনার আমার জন্য বেঁচে থাকা অবস্থাতেই খুব একটা সম্মান জানায় না, মরে যাওয়ার পর সম্মান জানাবে, এটা সন্দেহটা উড়িয়ে দেওয়া যায় কি? নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেওয়ার আকালই বটে। আকালটা হারে হারে টের পাচ্ছে জনগণ। নীল রংটা সরকারের, আর লাল ফিতের ফাঁস সেটাও সরকারের সেই রঙে দলীয় রং মিশে যাচ্ছে। জনতার হাতে কি পড়ে থাকছে? পেন্সিল, আর কপালে শুধুমাত্র লাল চোখ। দেখুন লাল চোখ কে দেখাচ্ছে, সরকার না শাসক দল, নাকি সব মিলিয়ে রাষ্ট্রযন্ত্র? এটা একটা বড় প্রশ্ন। রাষ্ট্রযন্ত্রের আবার একটাই মন্ত্রটা হলো আমরাই শেষ কথা। এই শেষটাও দুভাবে হতে পারে, জানেন তো, একেবারে আর নয়তো ধাপে ধাপে। আজ থেকে পাঠশালা বন্ধ, উদয়ন পণ্ডিতের পাঠশালা তো এই একটা কথাতেই একবারে বন্ধ হয়ে গেছিল, ফুল স্টপ। কিন্তু ওটা চিত্রনাট্যে ছিল। বর্তমান চিত্রে ধাপে ধাপে শিক্ষার 12টা বাজছে। স্কুল শিক্ষার ঝাঁপে তালা দিয়েছে নিয়োগ দুর্নীতি, আপনারা জানেন। তালা পড়ে গেছে পুরোটা, মোটামুটি চাবিটা জাস্ট দেওয়া বাকি আর কি। এবার কলেজগুলোর ব্যাপার, তাদের পালা। এমনিতেই নানা কারণে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমেছে, দেখছিলাম তো 6 লাখের মতো সিট বাকি এখন ভর্তি হওয়া। একই গতিতে বেসরকারি কলেজে আবার ভর্তি বাড়ছে। অনেক কারণের মধ্যে একটা হলো দলতন্ত্র। দেখুন শিক্ষায় দলীয় হ্রাস আগেও ছিল, কিন্তু শিক্ষা বাদ দিয়ে শুধু দল ছিল না, দলতন্ত্র আর শিক্ষা রেল লাইনের মতো সমান্তরাল চলছিল। এখন দুটো লাইন মিশে যাচ্ছে। এবার লাইন যদি মেশে, দুর্ঘটনা। জলজান্ত উদাহরণ হাতের কাছে, কলকাতা বিশ্ববিদ্যালয় 28শে আগস্ট
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই পরীক্ষাটাই স্থগিত করে দেওয়ার দাবি জানিয়েছিলেন টিএমসিপির মানে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য। তখন অনেকে সমালোচনা করেছিলেন, আসলে সমালোচনাটা সমালোচকদের ভুল ছিল। তৃণাঙ্কুর যে সঠিক সেটা তৃণাঙ্কুর জানতেন, আর তাই সমালোচকদের ভুল প্রমাণিত করে টিএমসিপিকে সঠিক প্রমাণিত করে শিক্ষা দপ্তর নির্দেশ দিয়ে দিয়েছে ওই দিন পরীক্ষাটা স্থগিত। বুঝতে পারলেন, সরকারি শিলমোহর পড়ে গেল দলীয় একটা সিদ্ধান্তে বা আবেদনে। লাল, নীল, সবুজ সব রং মিলেমিশে একাকার হয়ে গেল। 21শে জুলাই দলের শহীদ দিবস ছিল, তাই সিধু কানু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সম্ভবত সেই ঘটনার থেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন তৃণাঙ্কুর, তাই দাবিও জানিয়েছিলেন, আর সেই দাবি মেনেও নিয়েছে শিক্ষা দপ্তর। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? মধ্যযুগের কবি বরু চণ্ডীদাস লিখেছিলেন, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। মধ্যযুগ পেরিয়ে এখন আধুনিক যুগ, আর আধুনিক যুগে সব লাইন শাসকের কলমেই লেখা হয়, তাই বরু চণ্ডীদাসের লাইনটা বদলে গেছে। লাইনটা এখন সবার ওপরে শাসক সত্য, তাহার ওপরে নাই। লাইনটা শিক্ষা দপ্তরের লাইনও হতে পারে, কিন্তু সব শিক্ষা শিক্ষিতদের জন্য হয় না, জানেন তো। তাই এত শিক্ষার পরেও শিখছেন না উপাচার্য। দলীয় কর্মসূচির জন্য পরীক্ষা কেন পৌঁছবে এই প্রশ্ন তুলে অনড় হয়ে বসে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। কোনো মানা হয় বলুন তো, কতদিন অনড় থাকতে পারবেন? হ্যাঁ, জানি না, তবে আশ্বস্ত হওয়া যেতে পারে খানিকটা, এইটুকুনি বলতে পারি। মানে শিক্ষা দপ্তরের শিরদাঁড়াটা বেঁকে গেলেও উপাচার্যের শিরদাঁড়াটা এখনো তার মানে টান টান রয়েছে। আমরা আমাদের কাছে যখন আবেদন করেছিলাম, অনেক ছাত্রছাত্রীরা আমাদের কাছে আবেদন করেছিল, তাদের চিঠি আমাদের কাছে আছে, তার পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলাম। কি মানবেন কি মানবেন কি মানবেন না সেটা তো তাদের ইস্যু। তবে আমার মনে হয় একটা ইউনিভার্সিটি এমন একটা ইনস্টিটিউশন যার সবার আগে মানবিক হওয়া উচিত। কোনো ছাত্রছাত্রী যাতে রাস্তায় কোনো রকম টেনশনে থাকে, তারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু ইউনিভার্সিটি ডিসিশন নেওয়া উচিত। সরকার আর দল আলাদা নেই, দলও বলা মুশকিল, সরকার আর পরিবার। পিসি এবং ভাইপো যাহা বলিবে সকলকে তাহা করিতে হইবে। দেখুন, টিএমসিপি সভাপতি মানবিকতার মুখ দেখালেন, রাজনীতির আড়ালে মুখটা আবার আড়ালেও রাখলেন। কিন্তু শিক্ষা দপ্তরের ভূমিকায় মুখোশ সব খুলে টুলে পরিষ্কার। সত্যিই তো, ভিড় হলে পরীক্ষার্থীদের অসুবিধা হবে। এরপরেও যদি উপাচার্য অনড় থাকেন তাহলে কি হতে পারে? পরীক্ষার্থীদের অসুবিধা করেই ভিড় হতে পারে। সেক্ষেত্রে অসুবিধা আর ভিড় দুটোই ম্যানমেড, অথচ শাসকের চোখে দুটোই মানবিকতারই স্বার্থে, রাজনীতির স্বার্থে। তাই পরীক্ষার সলিল সমাধি। শিক্ষার মুখ ঢেকে গেল রাজনীতির বিজ্ঞাপনে। আর শুধু কি শিক্ষার মুখ, শঙ্খ ঘোষ অনেকদিন আগেই বলেছিলেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মনে আছে আপনাদের? কিন্তু সেই বিজ্ঞাপন যদি রাজনীতির হয় তাহলে স্বার্থের দ্বন্দ্ব অবধারিত। শ্যাম রাখি না কুল রাখি, এরকম একটা সিচুয়েশান হয়ে যাবে। আপাতত শ্যাম রেখেছে পুরসভায় এই সমস্ত ক্ষেত্রে, জানেন তো। মানে ভাষা আন্দোলনের জোয়ারে এখন একটা বাঙালিয়ানা, বাঙালির ভেতর থেকে বাঙালি জাতীয়তাবাদ জাগিয়ে তোলার একটা ব্যাপার চলছে, তো তারই জোরে খানিকটা নেতাজি রক্ষা পেয়ে গেলেন। নেতাজি ভাষা প্লাস দেশভক্তি। নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালি অস্মিতার ডবল ডোজে ফের একবার নজরে চলে এসছেন, জানেন। এবং তার জন্য কত বড় একটা পদক্ষেপ। নেতাজি ভবনের সামনে আসলে রাশি রাশি বিজ্ঞাপনের হোর্ডিং বসে গেছিল, কেউ খেয়াল করেনি আর কি, যে মুখ ঢেকে গেছিল নেতাজিরই আর কি ওই বিজ্ঞাপনে। কিন্তু মেয়র ফিরহাদ হাকিমের নজরে পড়েছিল, দেখতে পেয়েই তিনি তড়িঘড়ি সরানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু খুলতে গিয়ে ফ্যাসাদে পড়েছে পুরসভা। টেন্ডার ডেকে এই হোর্ডিংগুলো তো পুরসভায় লাগিয়েছিল। সমস্যা তো আরও একটা আছে, দেখা যাচ্ছে বেশিরভাগই শাসক দলের হোর্ডিং। তারপরেও অনড় থেকে মেয়র সরাতে বলেছে। মানে আপাতত নেতাজির মুখ রক্ষা হয়েছে, কিন্তু মুখ খুলে চোখ খুলে নেতাজি বাঙালিকে যদি দেখেন বা চারপাশটা দেখেন, দেখুন এটা কি দেখবেন আমরা জানি না, কি ভাববেন সেটাও জানি না, কিন্তু আন্দাজ তো করতে পারি। আজ উত্তর দমদমে জমা জলে পড়ে মারা গেছে একটা 6 মাসের শিশু, ভাবতে পারেন?
খাটের ওপর থেকে পড়েছে, বাড়ির ভেতর থই থই জল, বাচ্চাটা মারা গেছে। পান্ডুয়ার একটা স্কুলের মাঠে ছাত্রকে সাপে কামড়েছে, হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে, নিজের স্কুলের মাঠে। উত্তরবঙ্গের থেকে আরও নারী পাচারের চেষ্টা হচ্ছে বলে খবর এসছে। এতদিন ওখানকার মেয়েগুলো পাচার হচ্ছিল, এবার নাকি আন্তর্জাতিক করিডোর তৈরি হয়ে গেছে, নেপাল থেকে মেয়েদের নিয়ে আসছিল, মানে শিলিগুড়ি বা এখান দিয়ে পাচারের একটা হাইওয়ে তৈরি হয়ে গেছে, পাচারের হাব হয়ে গেছে। মুখ খুলে এই সমস্তই কি দেখবেন নেতাজি? সেক্ষেত্রে ফিরহাদ হাকিমের ওপর রাগ করবেন না তো তিনি? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH